জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। স্যার, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে অনেকগুলো অর্গানের কথা আপনি বলেছেন, বিচার বিভাগ, রাজনীতিবিদ, কাদেরকে বললেন এবং এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনের কারা ভূমিকা? স্যার, ওটার সাথে একটু সাপ্লিমেন্ট করি। সাবেক 3 প্রধান বিচারপতি, সাবেক 5 সাবেক আইজিপি, সাবেক 3 সেনা প্রধান, সবাইকে মোটামুটি মোটা থেকে আপনি বিশাল সাবেক 3 নির্বাচন কমিশনার, এত বিস্তৃত পরিসরে এতজনের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছেন, এটা কি আসলে ইন্ডিয়া এটাকে ফ্যাসিলিটেট করছে? বিষয়টা আসলে কি ইন্ডিয়া কি আসামি হওয়ার সুযোগ আছে? আমি করার কেউ না, আমি একজন ইতিহাসবিদের দৃষ্টিতে, একজন সাংবাদিকের দৃষ্টিতে, লেখকের দৃষ্টিতে আমি লিখেছি, আমি ফ্যাক্ট লিখেছি। এখানে আমি তৈরি করার কেউ না। তো কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন, শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে। তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন, আপনি একতরফা নির্বাচন করুন, কিন্তু সেনাবাহিনী এটার সাথে জড়িত থাকবে না, সেটা তো তারা কেউ বলেন নাই। তো এই দায় তারা এড়াবেন কি করে? গণজাগরণ মঞ্চ নিয়ে আপনি বাংলাদেশের অনেকের নাম বলেছেন যারা শেখ হাসিনাকে সহযোগী ছিল, কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আপনি কোনো সাংবাদিকের নাম বলেননি। আমরা দেখেছি গণভবনে প্রায় সংবাদ সম্মেলন হতো, সেখানে তারা ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে কি ভূমিকা রেখেছে এটা আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি এটা কি ইচ্ছা করে এড়িয়ে গেছেন সাংবাদিকদের নাম? আমি একজন পত্রিকার সম্পাদক, আমি মনে করি একজন পত্রিকার সম্পাদক হিসেবে সরাসরি আর একটা সাংবাদিকদের সরাসরি আমার নাম উল্লেখ করাটা ভদ্র আচরণ না। আমার যে পেশা, সেই পেশার প্রতি এটা এক ধরনের কি বলবো, সেই পেশার সাথে এটা যায় না। তবে আপনারা যদি নাম জানতে আগ্রহী হন তাহলে আমার একটা বই পড়লেই আপনাদের আগ্রহ মিটে যাবে। বইটার নাম হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা। ওই বইতে কিন্তু আমি সাংবাদিকদের নাম বলেছি, কিন্তু আজকে আমি এই সাক্ষ্যে আমি তাদের নাম বলিনি। আর মিডিয়ার কথা যদি বলতে যাই, অধিকাংশ মিডিয়াই তো ফ্যাসিবাদের সহযোগীর ভূমিকা পালন করে, এটা বলেছে। এবং এটা অধিকাংশ মিডিয়া যদি করে থাকে তাহলে তারা কারা আপনারা খুব ভালো করে জানেন যে তারা কারা করেছে। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, আপনি খুব কাছ থেকে এটা দেখছেন, স্টাডি করছেন, আর আজকে নিজেই আসলেন, সব মিলে আপনি সন্তুষ্ট না ঘাটতি আছে? আমি মনে করি আরেকটু গতির সাথে করা গেলে ভালো হতো। এবং অনেকেই মানবতা বিরোধী অপরাধ যাদের নাম আমি বলেছি, বিশেষত যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তারা অনেকেই পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখে, তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে, সুতরাং প্রফেশনালি আমি সন্তুষ্ট। গতির দিকে আমার হয়তো প্রশ্ন আছে, আর একটু তাড়াতাড়ি হলে, দ্রুততার সাথে হলে এটা ভালো হতো। আপনার যে নির্যাতনের বর্ণনা দিলেন, এই নির্যাতনের বিষয়ে কি ট্রাইব্যুনালে কোনো মামলা করেছেন নাকি? না, আমি কোনো মামলা করি না। ওইটা কি একটু বলবেন? আমি তো নির্যাতনের বর্ণনা দিয়েছি, বহুবার দিয়েছি, আমার বইতে লেখা আছে। কাজে আবার নতুন করে আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোনো ব্যক্তিগত গ্রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে। আমি কিন্তু এসছি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি। আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য। কাজে আমার ব্যক্তিগত আমার উপরে কি গেছে সেটা বলতে গেলে তো আগামী 2 দিন এই বর্ণনা করতে হবে যে ব্যক্তিগতভাবে গত 16 বছর আমার উপরে কী কী জুলুম গেছে, আপনারা সবাই জানেন।